কত বেলা যে না খেয়ে কাটিয়েছি সেটাও সঠিক মনে নাই। ঘরে কোনো বাজার নাই, মাথার নিচে দেওয়ার মতো একটা বালিশও ছিল না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই বরিশাল্লা পেইনকিলার ইউটিউব চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, প্রতিবার আমি আপনাদের সামনে বিভিন্ন কমেডি ভিডিও নিয়ে আসি। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব, এটা একটা ছেলের বাস্তব জীবন নিয়ে কাহিনী। প্লিজ দয়া করে আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটার মাঝখানে কিছু মূল্যবান কথা আছে যেটা আপনার জীবনে 100% কাজে লাগবে। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটা শুরু করা যাক। আমি পরিবারের বড় সন্তান। শুনেছি বড় সন্তানরা বাবা মায়ের কাছ থেকে যে ভালোবাসাটা পায় সেটা নাকি বাকি সন্তানদের আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। আসলে এটা প্রচলিত কথা ছাড়া আর কিছুই না। আমি 18 বছর বয়সে পরিবারের হাল ধরতে ঘরের বাইরে বেরিয়ে পড়ি, যেটা আমার ছোটরা 27 বছর বয়সে এসে চেষ্টা করেছে। সেই 18 বছর বয়সে নিজের স্বপ্নটাকে কবর দিয়ে বাবার পাশে সংসারের হাল ধরে দাঁড়িয়েছি। অল্প আয় দিয়ে চেষ্টা করেছি ভাই বোনের চাহিদা পূরণ করা। তারপরও বাবা মায়ের কাছ থেকে ভালো সন্তান হতে পারেনি, ছোট ভাই বোনের কাছে ভালো ভাই হতে পারেনি। আমার যে আয়টা ছিল সেটা পরিবারের চাহিদার তুলনায় সামান্য। আমার প্রথম ইনকামের টাকা দিয়ে বোনের জন্য শপিং করেছি। তখন বোনটা আমার 5 বছরের ছিল। আজ সেই বোন অনেক বড় হয়ে গিয়েছে। সেই বোনের কাছে আজকে আমি ব্যর্থ ভাই। নিজে কখনো দামি একটা ঘড়ি পরিনি, কিন্তু অল্প আয় দিয়েও ভাইয়ের জন্য দামি ঘড়ি কিনেছি। তারপরও ভাইয়ের কাছে আমি ব্যর্থ ভাই। মাকে সাধ্যমতো যে শাড়িটা উপহার দিয়েছি সেই মূল্যে স্ত্রীকে এখন পর্যন্ত একটা পোশাক কিনে দিতে পারিনি। তারপরও মা বলল তার জন্য আমি কিছুই করিনি, তাকে আমি কিছুই দেইনি। এত কিছুর পরেও আমি আমার পরবর্তী জীবনের কথা না ভেবে আমার বোনের বিয়ের জন্য ডিপিএস করেছিলাম। সে ডিপিএস নিয়ে আবার অনেক কাহিনী, সেটা ভিডিওর মাঝখানে বলি। এত কিছু হচ্ছে আমার চাকরিটা যখন রানিং, তখন হঠাৎ কোনো একটা কারণবশত আমার চাকরিটা চলে যায়। চাকরিটা যাওয়ার পর আমি 8 থেকে 9 মাস বাড়িতে বসেছিলাম, বেকার ছিলাম। সেই সময়টায় নিজের পরিবারের কাছে আমার মূল্যটা হারে হারে টের পাইছি। সেই সময়টাই আমি আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছি। সেই সময়টা নিজেকে পরিবারের কাছে সবচেয়ে তুচ্ছ ব্যক্তি মনে হয়েছে। নিজের স্ত্রীকে নিয়ে পাড়ি দিলাম এক নতুন শহরে, সম্পূর্ণ নতুন জায়গায়। সেখানে আমার কাছে কিছুই ছিল না, না ছিল কোনো ইনকাম সোর্স, না ছিল টাকা, না ছিল কোনো মাথা গোঁজার ঠাঁই। সেই সময়টাতে এতটাই খারাপ পরিস্থিতি ছিল যে আমার স্ত্রী আমাকে না বলে সে তার নিজের নাকচুল বিক্রি করতে চলে গেছে, শুধু আমার আর্থিক সহায়তা করার জন্য। তারপর আর কি বলবো, কষ্টের কথা বলতে ইচ্ছে হয়। সবই ছিল আমার ভাগ্যের পরিহাস। সেই মুহূর্তে আমি আমার কোনো কাজের ব্যবস্থাও করতে পারছিলাম না, কারণ
তখন ছিল করোনা নামক মহামারীর লকডাউনের সময়। সারা দেশে তখন লকডাউন চলছিল, বাসা থেকে বের হওয়ার কোনো উপায়ই ছিল না আমার। কত বেলা যে না খেয়ে কাটিয়েছি সেটাও সঠিক মনে নাই। এরপরে আমার স্ত্রী কোনো রকম একটা জবের ম্যানেজ করে, মোটামুটি ভাবে খেয়ে পরে কোনোভাবে চলছিল আমার সংসারটা। মাঝে মাঝে স্ত্রীর কষ্ট দেখে নিজে খুব অসহায় মনে হতো। কিছু মাস পরে দেশ থেকে মহামারী ভাইরাসটা কিছুটা শান্ত হলো। একটা জবের জন্য বেরিয়ে পড়ি। সময়ের সাথে সাথে লড়াই করে একটা জব হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ কোনোভাবে সংসারটা চলছিল। এর মাঝে বিগত দিনগুলোর ভিতরে করোনা মহামারী টাইম, যখন না খেয়েছিলাম, হাতে টাকা নাই, ঘরে কোনো বাজার নাই, মাথার নিচে দেওয়ার মতো একটা বালিশও ছিল না। এত কিছুর পরে আল্লাহর রহমতে কোনো রকম একটা জব পেয়ে যাই। জবটা পাওয়ার পরে আমার পরিবার যখন জানতে পারে যে আমি ভালো আছি, মোটামুটি খেয়ে পড়ে আছি, তখন থেকে তাদের চাহিদাটা আবার শুরু হয়ে গেল। যাই হোক, হয়তো আমার পিছনে কোনো অলৌকিক দোয়া ছিল, তাই আজও অজানা শহরে কোনোভাবে টিকে আছি। এই অচেনা শহরে এখনো বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছি। বিগত 6 থেকে 7টি বছর একটানা লড়াই করে যাচ্ছি। এর মাঝেও একটা বারও আমার পরিবারের মানুষ আমাকে একবারও বাড়িতে যাওয়ার জন্য ডাকেনি। সেটা হোক কোনো পারিবারিক অনুষ্ঠান কিংবা কোনো ঈদ বা কোরবানি। এমনকি ঈদের দিনও তারা আমার খোঁজ নেওয়ার দরকার মনে করে না। তারা শুধু এটা বলেই এড়িয়ে যায়, আমি কেন তাদেরকে ফোন দেই নাই। এভাবেই টিকে আছি আমার ব্যর্থ জীবন নিয়ে। আমার অভিভাবক, আমার ছোট ভাই বোন সবার জীবন গড়ে দিলেন, কিন্তু আমার জীবনের কোনো খোঁজও নিলেন না। ও তো দেখেন, যখন থেকে ভালো মন্দ বুঝতে শিখছি, যখন থেকে একটা ছেলে বিভিন্ন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে লেখাপড়ার মধ্যে দিয়ে তার সময়টা পার করবে, তখন থেকেই আমি চাকরির তাগিদে বের হয়ে গেছি, জীবিকার তাগিদে বের হয়ে গেছি, তাদের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য। বিনিময়ে আজকে কি পেলাম? কিছুই না, আমি কিছুই করিনি। আপনারা জানেন না যে আমার ছাত্র জীবনটা কাটছে যথেষ্ট কষ্টের মাধ্যমে। আমি কখনো নতুন পোশাক পরার কি আনন্দ, এটা কখনো আমার ছাত্র জীবনে আমি পাই নাই। আমার কেমন যেন পুরান কাপড় পরাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। মানুষের দেয়া পুরাতন কাপড় পরে আমি আমার স্কুল লাইফ, কলেজ লাইফ শেষ করেছি। আমি যখন ভালো মন্দ বুঝতে শিখলাম, তখন বুঝলাম যে আসলে আমার মায়ের উপরে আমার পড়াশোনার খরচ ম্যানেজ করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তারপরে আমি আমার নিজের যোগান নিজে দেয়া শুরু করলাম। আমি বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়াতাম। আমি আমার থেকে 1 ক্লাস নিচে ছাত্রদের প্রাইভেট পড়াতাম। আমি যে ক্লাসে পড়ি, আমার সেম ক্লাসের ছাত্রদের আমি প্রাইভেট পড়াতাম। আমি যে সাবজেক্টটা ভালো, সেই সাবজেক্টটা তাদেরকে পড়াতাম। শুধু এটা দিয়ে হয় নাই। এই টাকায় যখন হয় না, তখন আমি রাত্রবেলা ইটের বাটার কাজে যাইতাম, ট্রাকে ইট টানতাম। এটা আমি রাতে করতাম কেন জানেন? আমি আসলে কিন্তু একটা গরিব ঘরের ছেলে না, আমি একটা মধ্যবর্তী ঘরের ছেলে। মধ্যবর্তী ঘরের ছেলে হওয়ার জন্য দিনের বেলা লোকলজ্জায় কাজ করতে পারতাম না। মানুষ বাঁকা চোখে দেখবে, হাসাহাসি করবে, ফ্যামিলির সম্মান, এগুলো চিন্তা করে
আমার রাতে কাজে বের হতে হতো। আমার বাবা ছিলেন একজন সেনা সদস্য। তিনি তার ভাই বোনদের খরচ জোগাতে জোগাতে তার ছেলের দিকে খেয়াল রাখার মতো সময়টাই পাইতেন না। যখন তার খেয়াল রাখার সময় হয়েছে তখন তার কাছে আর অর্থ ছিল না। খুব কষ্ট করে ছাত্র জীবনটা পার করছি জানেন। ভালো মতো কখনো খাবারও খাইনি। জীবনের সুখ কি কখনো ছাত্র জীবনে উপলব্ধি করি নাই। ভালো একটা টিচারের কাছে পড়া তো দূরের কথা, একটা প্রাইভেট টিচারের কাছ থেকে একটা গাইড নেয়ার মতো সহযোগিতাও কখনো পাই নাই। যা করেছি নিজের সাধ্য মতো করেছি। এভাবে করে ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করেছি। কিন্তু তারপরে ইচ্ছা থাকা সত্ত্বেও আর পড়াশোনা কন্টিনিউ করা হয় নাই। কেন? পরিবারের তাগিদে। বাবা মায়ের কষ্ট সহ্য করতে পারছি না। তাই 18 বছর বয়সী যখন হলো তখনই আমি জীবিকার তাগিদে নেমে পড়ল আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। ভাই পাক্কা 9টা বছর আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিছি। সেই 9টা বছর আমার লাইফ থেকে যাওয়ার পরে আমার জবটা চলে যায়। সেই মুহূর্তে দাঁড়ায় আমি বুঝতে পারলাম আমি যাদের জন্য করছি তারা কেউই এখন আমার পাশে নাই। সবাই আমার বিপক্ষে, আমার অপোজিটে দাঁড়ায় আছে। আমি যদি এখন তাদেরকে ফোন দিয়ে বলি আমি না খেয়ে আছি, আমার কাছে খাওয়ার টাকা নাই, তারা মনে করে আমি তাদের সাথে মজা করছি, অভিনয় করছি। তারা বিশ্বাস করতে চায় না। তো ভাই আমি আপনাদের ভিডিও শুরুতে বলছিলাম যে ভাই আমি একটা ছেলের জীবনী বলবো, সেই জীবনীতে থেকে আপনারা এইটুক শিক্ষা নেন। আপনাদের যদি এখন ভালো সময় থাকে, যদি ইনকাম সোর্সের টাইম এখন থাকে, আপনি আপনার ইনকাম সোর্সটা পুরোটা আরো পিছে ব্যয় করেন না। আপনি আপনার নিজের জন্য কিছুটা হইলেও রাখেন। আর একটা কথা কি, মানুষ ইউটিউবে আসে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসে শো আপ করার জন্য, কিছু আর্নিং করার জন্য। কিন্তু আমি আসলে ইউটিউব বা আমার বিভিন্ন সোশ্যাল পেজ আছে, এগুলো আমি কখনো কোনো আর্নিং করার জন্য আসি না। ইভেন আমার এসব থেকে কোনো আর্নিং হচ্ছেও না। আমি এসব জায়গায় শুধু আসি আমার ভিতরের কষ্টগুলো আপনাদের সাথে বলে হালকা হওয়ার জন্য। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আপনি তো আপনার প্রতিবেশী যারা আছে, আপনার বন্ধু যারা আছে তাদের সাথে বলে হালকা হইতে পারেন। না, আসলে হালকা হইতে পারি না। অনেকে যারা পজিটিভ থিঙ্কের তারা আমার এই বিষয়গুলো নিয়ে আরো নতুন একটা গল্প বানানোর চেষ্টা করে। আর যারা নেগেটিভ থিঙ্কের তারা আমার এই বিষয়গুলো শুনে আমাকে উপহাস করে। এই জন্য আমি আসলে কারো কাছে আমার এই কথাগুলো বলে আত্মার তৃপ্তি পাইতাম না। এই জন্য আমি চিন্তা করি আমি যা হোক আমি সোশ্যাল মিডিয়ায় এসে একা একা বক বক করে যাবো, যেন প্রতিপক্ষের কাছ থেকে আমি কোনো হিট না পাই। ওকে, আমি জাস্ট সেটাই করছি। আমি কোনো আর্নিং এর জন্য করছি না ভাই, আমি শুধু আমার আত্মার তৃপ্তির জন্য এগুলো করছি। এবং আপনারা দেখবেন আমি আপনাদের সাথে বেশিরভাগ কন্টেন্ট শেয়ার করি, বিভিন্ন ফানি কন্টেন্ট শেয়ার করি, বিভিন্ন মজার কন্টেন্ট শেয়ার করি। বিকজ আমি জানি একটা মানুষ কষ্টে থাকলে তার সময়টা কতটা খারাপ যায়, তার প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড পার হইতে কতটা সময় লাগে, তার প্রতিটা সেকেন্ড কতটা খারাপ ভাবে কাটে আমি জানি। ঠিক সেই মানুষগুলোর পাশে আমি আমার প্রতিভা দিয়ে, আমার আঞ্চলিক ভাষা দিয়ে তাদেরকে খুশি রাখার চেষ্টা করি। এর বেশি আর কিছুই না ভাই, বিশ্বাস করেন। আমি কোনো আর্নিং এর জন্য আসি না, আমি কোনো সাবস্ক্রাইবের জন্য আসি না। আমি জাস্ট আসি আমার মতো যে আমার যে ভাইয়েরা কষ্টে আছেন তাদেরকে একটু হালকা করতে আসি। এর বেশি কিছুই আমার চাওয়া পাওয়া নাই এখান থেকে। সো আমি অনেক কথা বললাম আপনাদের সাথে। আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে, যদি আমার কথাগুলো আপনারা মোটিভেটেড হন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের পরবর্তী লাইফের জন্য কিছুটা হলেও সেভিংস আপনাদের নিজেদের জন্য জমায় রাখেন। তাহলে আমার মতো আজকে এই পর্যায়ে এসে শুনতে হবে তোমার কিছুই নাই, তুমি কিছুই করো নাই, তুমি বিগত দিন যা করছো সবগুলো জলে ফেলে দিছো, তোমার কোনো ডিপোজিট নাই। তো এটা আমার লাইফ থেকে আমি বাস্তব শিক্ষা নিছি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আপনারা যেন আমার মতো প্রতারিত হয়ে এতটা কষ্ট পেতে না হয়।
আমি চাই না আমার কোনো ভাইয়েরা আমার মতো কষ্ট পাক, কারণ আমি জানি আপনজনের দেয়া কষ্ট কতটা ভয়ঙ্কর। ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, এই জন্য জানি আমি আমার সকল ভিডিও নিয়ে আপনাদের সবার কাছে ছড়িয়ে যেতে পারি। আর্নিং করার জন্য না ভাই, আমি আর্নিং এর বিষয়ে কিছু বুঝি না, আমি ইউটিউব বিষয়ে একদম নাদান, আমি ইউটিউবে সেরকম কিছুই বুঝি না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।